আছে হ্যাঁ এটাই শুরু নাকি না না ঋতু নাকি কি ঋতু ঋতু লেখা আছে বাবারা কেউ আসো নাকি তোমরা আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম তুমি ক্লাস স্যার 9 আসসালামু আলাইকুম। ক্লাস 9 তোমরা হ্যাঁ স্যার স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম কমার্সে কি জি স্যার, ব্যবসা উদ্যোগ আজকে মনে হয়। এই রীতি নাকি নাম এ কি নতুন নাকি স্যার হালকা পাতলা নতুন। হালকা পাতলা নতুন আবার কি নতুন ওই রকমই স্যার সবাই। আমি তো এখানে দুইজন দেখতেছি এই দুইজনই ছিল আগে থেকেই স্যার কমার্সের স্যার এরকমই, মানে সবাই ক্লাস করে না। কামরুল, হ্যাঁ এই স্যারের নাম কি? স্যারের নামটা আমি মনে ভুলে গেছি। স্যার আপনার নাম কি? হ্যাঁ বুঝতে পারছি আচ্ছা যাই হোক তুমি কি মর্নিং শিফটে ছিলা নাকি হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে ঘটনা হচ্ছে আমি তোমাদের ফিনান্সের টিচার আর কি তো হ্যাঁ স্যার স্যার চিনি স্যার। ব্যবসায় আপনি উদ্যোগ। বুঝি নাই স্যার আপনি ফিনান্সের টিচার ব্যবসায় না? হ্যাঁ ফিনান্সের আর তোমাদের ব্যবসা উদ্যোগ কে নিবে? আপনি নিবেন ব্যবসা উদ্যোগ? ব্যবসা উদ্যোগ আমি নিব তোমাদের ব্যবসা উদ্যোগের টিচার আর কি একটু বাইরে আছে সম্ভবত সেই জন্য আমারই নিতে হবে তো তোমাদের আজকে অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার কথা ছিল প্রথম অ্যাসাইনমেন্ট এটা কি জমা দিছো হ্যাঁ স্যার হ্যাঁ স্যার জমা দিয়ে দিছি। আসলাম। দ্বিতীয় ঋতুটা অনেক ভালোই হয়েছে। আচ্ছা ওখানে বলা ছিল ছক আকারে লেখার কথা ওইরকম কিছু লিখতে পারছো ওইভাবে হ্যাঁ স্যার। ছক আকারে? স্যার কই ছক আকারে লিখবো? ওখানে আরে তুমি ব্যবসায় ক্রমবিকাশের ধারা। জি স্যার লিখছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ও তোমাদের হ্যাঁ স্যার ছক আকারে লিখছি, স্যার ছক আকারে লিখছি। তুমি লিখছো তোমার মনে নাই? না আমি কারোর মনে থেকে করছি হয়তো মানে স্যার লিখে কি নিচ্ছে। জানি বলে। আচ্ছা কারোর থেকে লিখে নিনি, নিজে লিখছি। বুঝতে আচ্ছা তোমাদের যে ইয়েটা ছিল এই তোমার দ্বিতীয় যে অ্যাসাইনমেন্ট দিছে এখানে কিন্তু উদ্যোগ মনে হয় নাই না উদ্যোগ নাই স্যার, হিসাব বিজ্ঞান উদ্যোগ আছে। তো হিসাব জমা বিজ্ঞান। দিছি। তাহলে উদ্যোগ জমা দিছি, ব্যবসা উদ্যোগ। আচ্ছা দ্বিতীয় অ্যাসাইনমেন্টে তোমাদের উদ্যোগটা নাই তো সেহেতু আমরা তোমার অন্য বিষয় মানে অন্য কোনো চ্যাপ্টার নিয়ে আলোচনা করতে পারি তো তোমাদের তিনজনেরই কোনো চ্যাপ্টার নিয়ে সমস্যা এরকম কিছু আছে উদ্যোগের রীতি বলো তোমার কোনটা সমস্যা? কোনটা যে সমস্যা সেটাই তো বুঝে পাচ্ছি না। কোনটা যে স্যার সমস্যা ব্যবসায়ের আইনগত দিকটা। ব্যবসায় আইনগত দিক হ্যাঁ স্যার। ওই অধ্যায় কি এবার আছে তোমাদের আমি সিলেবাস দেখিনি স্যার, বলতে পারছি না। আচ্ছা ঠিক আছে আমি একটু তোমাদের সাথে স্ক্রিন শেয়ার করি ওই বইটা নিয়ে আর কি বইটা নিয়ে স্ক্রিন শেয়ার করতেছি স্যার আমি তো আপনাকে দেখতে পারতেছি, স্ক্রিন শেয়ার করে দিচ্ছেন। আচ্ছা আগে আমি নিয়ে আসি আর কি তারপরে আসছিল। ও আসছিল, হ্যাঁ হ্যাঁ। স্যারের নামটাই তো শোনা হলো না। স্যার আপনি নামটা একটু বলেন। বলতেছি সমস্যা নাই আগে ক্লাসটা একটু হালকা ক্লিয়ার করে নিই চালিয়ে এলেন, হ্যাঁ হ্যাঁ। কম কথা বললে হয় না, একটু বেশি কথা হয়ে যাচ্ছে না? একটু স্যার সঙ্গে কথা বলতেছি। যার সমস্যা সে বলবে। ও আচ্ছা। স্ক্রিন কি আসছে তোমরা দেখতে পাচ্ছো জি স্যার দেখতে না পাচ্ছি। স্যার আপনাকে দেখতে পারতেছি তো আমি। আমি তো স্ক্রিন দেখতে তো পাচ্ছি। দেখা যাচ্ছে না। এক মিনিট স্যার আপনি কি ফন্টে ইয়ে করতেছেন? ফোন না তোমাদের স্কুলের ল্যাপটপ
আচ্ছা, স্ক্রিন শেয়ার বন্ধ করে রাখছে নাকি? কাজ করতেছে স্যার না। এবার দেখতে আসছিল, একবার আসছিল স্যার, কই গেল আবার? স্যার এখনই আসছিল, এই তো আসছে স্যার, আসছে। বই দেখতে পারতেছো? হ্যাঁ জি হ্যাঁ হ্যাঁ, এই তো ব্যবসা উদ্যোগ নবম দশম শ্রেণী। ঠিক আছে, তাহলে তোমাদের প্রথম অধ্যায়ের উপর মনে হয় ইয়েটা হয়েছে, অ্যাসাইনমেন্ট প্রথম আর দ্বিতীয় অধ্যায়ের উপর। হ্যাঁ হ্যাঁ স্যার, জি প্রথম আর দ্বিতীয়। সেখানে কিছু ইম্পর্টেন্ট বিষয় ছিল। প্রথম অধ্যায়ে তোমার কয়েকটা বিষয় ছিল, একটু আলোচনা করি। যদিও অ্যাসাইনমেন্টটা আসলে তোমাদের যেহেতু দেখে বলো আর না দেখেই বলো, যেভাবে লিখছো লিখছোই, কিন্তু ক্লাস 10-এ কিন্তু উঠলে বিষয়গুলো একটু তোমাদের জানা দরকার, মানে একটু ডিপলি পড়া ভালো। তো অ্যাসাইনমেন্ট তো জাস্ট শুধু তোমাদের একটু মানে আমরা যাচাই করতেছি যে কিভাবে কি লিখতে পারতেছো কিনা। কারণ ওই মার্চ পর্যন্ত যে সিলেবাসটা আমরা কভার করতে পারছিলাম তার উপরই এই অ্যাসাইনমেন্টটা হবে। সেহেতু তোমার পুরা বই তো কভার করা সম্ভব না। অধ্যায় হইলে না স্যার। তিন চারটা অধ্যায় মনে হয় তোমাদের অ্যাসাইনমেন্টটা নিবে। তো প্রথম অধ্যায়টা কি তোমরা মানে বন্ধের আগে যে মার্চের আগে কি কোন পর্যন্ত গেছিলা তোমরা? মানে উদ্যোগ বইয়ের কোন কোন অধ্যায়টা শেষ করতে পারছিলা? স্যার প্রথম আর দ্বিতীয়, আর মনে হয় তৃতীয়। আচ্ছা, প্রথম আর দ্বিতীয় তৃতীয় না স্যার, চতুর্থ। প্রথম, দ্বিতীয় আর চতুর্থ। প্রথম দ্বিতীয় চতুর্থ এই কয়টা শেষ করতে পারছিলা? জি আচ্ছা, তো প্রথম অধ্যায়ে তোমাদের আমি একটা হালকা রিভিউ দেই, মানে ওভারঅল একটা আলোচনা করি। সেটা হচ্ছে যে আমাদের এই অধ্যায়টার নাম কিন্তু ব্যবসায় পরিচিতি। তোমরা যারা কমার্সে আসো, আমাদের অনেকেরই ধারণা যে আমরা কমার্সে পড়ে আসলে আলটিমেট শেষ পর্যন্ত কি হতে পারবো, এরকম একটা আছে না, চিন্তা ভাবনা যে আসলে কি হওয়া যায় এখান থেকে। জি স্যার। এবং আমাদের এখানে যেটা সবচেয়ে খারাপ দিক সেটা হচ্ছে আমরা রেজাল্ট খারাপ দেখে কমার্স নেই, কিন্তু আলটিমেট আমাদের কোনো গোল থাকে না যে আমরা শেষ পর্যন্ত কোথায় যাইতে চাচ্ছি, কি করতে চাচ্ছি। তো এইটা আমাদের ঠিক করা উচিত আসলে এসএসসি থেকেই। তো কমার্সের অনার্সে যখন তোমরা উঠবা, মানে ইন্টারমিডিয়েটের পরে যখন সাবজেক্টগুলা, চারটা সাবজেক্ট থাকবে তোমাদের, মানে ভাগ হয়ে যাবে, এই কমার্সটা চারটা ভাগে ভাগ হয়ে যাবে। একটা আছে তোমার অ্যাকাউন্টিং, একটা ম্যানেজমেন্ট, একটা হচ্ছে তোমার ফিনান্স ব্যাংকিং বলে, আরেক ব্যাংকিং আলাদা হয়, ফিনান্স আলাদা হয়, আরেকটা হচ্ছে তোমার মার্কেটিং। তো ম্যানেজমেন্ট যেটা, সেইটা হচ্ছে তোমার ব্যবসাটা কিভাবে তুমি পরিচালনা করবা, তোমার লোকবল তুমি কিভাবে ব্যবহার করবা, কিভাবে তোমার ব্যবসা প্রতিষ্ঠানটা চালালে খরচ কমে আসবে, খুব সহজে তুমি সেটা করতে পারবা, এইগুলো বিষয় যেখানে আলোচনা করা হয় সেটাকে আমরা বলি হচ্ছে ম্যানেজমেন্ট। আর মার্কেটিংটা হচ্ছে তোমার, তুমি একটা পণ্য তৈরি করছো, সেই পণ্যটা তো তৈরি করছো ভোক্তার জন্য, নাকি তুমি নিজে ব্যবহার করবা দেখে তৈরি করো? স্যার ভোক্তার জন্য। ভোক্তার জন্য। হ্যাঁ, মানে যারা তুমি যার কাছে বিক্রি করতে পারবা। তো তুমি যে জিনিসটা তৈরি করছো সেটা যদি তাদের কাছে না পৌঁছাতে পারো, তুমি যদি তাদের কাছে ওই জিনিসটা না দিতে পারো, তাহলে কিন্তু তোমার তৈরি করা মানে বিফলে যাবে যাকে বলে। ধরো তুমি একটা কলম তৈরি কারখানা দিছো, তো তোমার জন্য নিজের নিজের লেখার জন্য একটা কলমই এনাফ। তো তুমি কারখানা যখন দিছো, তুমি পার ডে দেখা যাচ্ছে 3-4 হাজার কলম উৎপাদন করতেছো। তাহলে এই কলমটা যদি তুমি বিক্রি করতে না পারো, তাহলে কিন্তু তোমার আলটিমেট লস হবে। তো সেই কারণে তোমার কি করতে হবে, তুমি যে কলমটা তৈরি করো সেটা জানাতে হবে, এবং এই জানানোর প্রক্রিয়াটাকে আমরা বলবো হচ্ছে মার্কেটিং। ফিনান্স কাজ কি? ফিনান্সের কাজ হচ্ছে তুমি যখন ব্যবসা প্রতিষ্ঠান দিবা তখন তোমার টাকার প্রয়োজন হয় না। তোমার নিজের টাকা দিয়ে তো ব্যবসা পুরোটা চালাতে পারো না, তুমি অনেক সময় ব্যাংক থেকে টাকা নিবা, কোনো আত্মীয় স্বজনের থেকে টাকা নিবা। এই টাকাটা কোথায় থেকে নিলে তোমার জন্য সুবিধা হবে, কোথায় থেকে নিলে তোমার জন্য প্রেশার হবে না, খুব সহজে পরিশোধ করতে পারবা, এই জিনিসগুলো যেখানে আলোচনা করা হয় সেটাই হচ্ছে তোমার ফিনান্স। আর অ্যাকাউন্টিংটা হচ্ছে তুমি ব্যবসা প্রতিষ্ঠান যখন চালাচ্ছ, সেই ব্যবসা প্রতিষ্ঠান চালানোর সময় যে হিসাব নিকাশগুলো তোমার রাখতে হবে, কত টাকা আসলো কত টাকা গেল, এই যে হিসাব রাখার যে প্রক্রিয়াটাকে, সেটাকে আমরা অ্যাকাউন্টিং বা হিসাব বিজ্ঞানে অন্তর্ভুক্ত করে থাকি। এই সব কয়টা মিলেই কিন্তু আমাদের কমার্স, মানে ব্যবসায় শিক্ষা শাখা। তো একটা জিনিস খেয়াল রাখবা, যে আমরা কিন্তু অনেক সময় বলি যে আমি কমার্সে পড়ি। কমার্স মানে বলতে পারবা কমার্স মানে কি? স্যার বাণিজ্য।
আচ্ছা, বাণিজ্য। কমার্স মানে হচ্ছে বাণিজ্য। তো তুমি কিন্তু ব্যবসায় শিক্ষা শাখায় পড়ো, তুমি কিন্তু বাণিজ্যতে পড়ো না। বাণিজ্য এক জিনিস, আরেকটা হচ্ছে ব্যবসায় শিক্ষা শাখা আরেকটা জিনিস। বাণিজ্য মানে তুমি পণ্য তৈরি করে ভোক্তার কাছে পৌঁছানোর আগ পর্যন্ত যে কাজগুলো তুমি করবা সেই সবগুলো হচ্ছে বাণিজ্যের অন্তর্ভুক্ত। কোনো পণ্যদ্রব্য উৎপাদন করে ভোক্তার কাছে পৌঁছানোর আগ পর্যন্ত যে কাজগুলো করা হয় সেটাকে আমরা বলি হচ্ছে বাণিজ্য। যেমন ধরো আমি বলছিলাম যে কলম উৎপাদন করছো, তাহলে কলম উৎপাদন করতে গেলে তোমার কাঁচামাল হিসেবে প্রথমে প্লাস্টিক লাগবে, সেই প্লাস্টিকটা গলাতে হবে, তোমার আগুন লাগবে, তারপরে কালি লাগবে। সেই কলম যখন উৎপাদন হয়ে যাবে তখন সেটাকে তোমার বাজারজাতকরণ করতে হবে, প্যাকিং করতে হবে। বাজারজাতকরণ করার সময় সেটা পরিবহনের মাধ্যমে ভোক্তার কাছে পৌঁছাইয়ে দিতে হবে। তো এই যে সামগ্রিক যে কাজগুলো, এইগুলো হচ্ছে তোমার বাণিজ্য। তাহলে তুমি কি বাণিজ্যতে পড়ো? না। না। আমরা কিসে পড়ি? না আমরা স্যার। পড়ি হচ্ছে বিজনেস স্টাডিজ, যেখানে ব্যবসায় শিক্ষা শাখা নিয়ে আলোচনা করা হয়। আমরা কখনো কমার্সে পড়ি না, আমরা অনেক সময় এটাকে ভুল বলি আর কি। যাই হোক, এখন সবাই মানে ম্যাক্সিমাম কমার্সে পড়ি, কিন্তু তুমি যখন উপর ক্লাসে উঠবা তখন কিন্তু কমার্সের জায়গায় বিজনেস স্টাডিজটা থাকবে। আমি একটু জাস্ট তোমাদের একটু ধারণা দিলাম আর কি, কমার্স কি আর বিজনেস স্টাডিজটা কি। তো এখন আসো, আমি যে চারটা তোমাদের ধাপ বলছি, এই ব্যবসায়ী উদ্যোগটা তোমার কাছে কোন ধাপের মধ্যে মনে হচ্ছে? আমি চারটা বলছি, একটা বলছি ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফিনান্স, আর একটা হচ্ছে অ্যাকাউন্টিং। এই চারটার ভেতর ব্যবসায়ী উদ্যোগটা তোমার কাছে কোনটার মধ্যে পড়ছে বলে মনে হচ্ছে? ম্যানেজমেন্ট। মার্কেটিং। মার্কেটিং। মার্কেটিং আর ম্যানেজমেন্ট। এখানে স্যার মার্কেটিং হবে মনে হয়। হ্যাঁ, মার্কেটিং আরেকটাও যুক্ত হবে, সেটা হচ্ছে ম্যানেজমেন্ট। এই দুইটার সমন্বয় নিয়ে তোমার ব্যবসায় উদ্যোগটা বইটা করা হয়েছে। কারণ তুমি দেখবা যে তোমার প্রতিষ্ঠানে কর্মী, কেমন কর্মী দরকার হবে, এইগুলোও কিন্তু এই বইয়ে অন্তর্ভুক্ত আছে। একটা কর্মীকে কিভাবে তাকে উৎসাহ দিয়ে কাজ আদায় করে নেওয়া যাবে, একটা কর্মীকে মানে কাজ আদায়ের জন্য কি কি প্রেরণা দেওয়া যেতে পারে। যেমন ধরো তুমি তোমার এই যে অনলাইনে তুমি ক্লাস করতে কিন্তু বোর ফিল করো না? বিরক্ত লাগে, কিন্তু অনেকেই করতে চায় না। দেখো তোমাদের কমার্সে মনে হয় আছে টোটাল 24-25 এরকম হবে, এখন আসছো তোমরা মাত্র 3 জন, তো বেশিরভাগই তোমার অ্যাবসেন্ট। তো সেই ক্ষেত্রে আমরা যদি প্রেষণার ব্যবস্থা করতাম, প্রেষণা মানে হচ্ছে তোমার উৎসাহ দেওয়া। এখন উৎসাহ কিভাবে আমরা দিতে পারতাম, যে আমরা যদি বলতাম যে এখানে যে ক্লাসটা হবে সেখান থেকে একটা কুইজ হবে, কুইজ থেকে যে ফার্স্ট হবে তাকে কিছু উপঢৌকন দেওয়া হবে, গিফট দেওয়া হবে। তখন কিন্তু তোমার কি হয়ে যেত, তখন তোমার ক্লাসের আসার পরিমাণটা বাড়তো। তো এটাকে আমরা বলবো হচ্ছে মার্কেটিং স্ট্র্যাটেজি। ধরো তুমি বাজারে ছাই বিক্রি করবা বাজারে টাকা দিয়ে, তো তুমি কিভাবে একটা কাস্টমার? ছাই কেন বিক্রি করবো স্যার? ছাই কি বিক্রি হওয়ার মতো জিনিস? না স্যার। না। জিনিস না। কিন্তু তুমি যখন কমার্সে পড়বা এবং তুমি যখন মার্কেটিং এ পড়বা, তখন তোমার এই কনসেপ্টটা গ্রো করতে হবে যে আমি ছাই বিক্রি করব একটা কাস্টমারের কাছে, এবং কি বলে সেই ছাইটা আমি বিক্রি করতে পারি। এটাই হচ্ছে তোমার মার্কেটিং এর কাজ। এবং তুমি যদি জব সেক্টরে যাও, ধরো মার্কেটিং এ তুমি পড়াশোনা করছো, তোমাকে ভাইভাতে জিজ্ঞাসা করতে পারে যে আপনাকে আমি ছাই দিলাম, মানে এক প্যাকেট ছাই দিলাম, এই ছাইটা আপনি বিক্রি করবেন, কিভাবে বিক্রি করবেন বলেন? তো তোমাদের কাছে কোনো মানে ক্রিয়েটিভ আইডিয়া আছে যে তুমি ছাইটা কিভাবে একজন কাস্টমারের কাছে বিক্রি করতে পারো? সাথে স্যার অন্য কিছু মাজনি হিসেবে। ফ্রিতেই দিব। আচ্ছা, যে কামরুল বলো দেখি, কি কি হিসেবে স্যার ছাইটা? মাজনি হিসেবে। মাজন হিসেবে তো মাজনই নিবে, ছাই তো নিবে না। তুমি তাকে কিভাবে বুঝাবা যে এটা মাজন হিসেবে? স্যার প্যাকেট হিসেবে স্যার, প্যাকেট করে দিব। আচ্ছা, প্যাকেটে লেখা আছে ছাই। স্যার ফাইজের কথাটা কিন্তু ঠিক আছে, ফ্রি দিলেও কিন্তু কিনতে পারে। না মানে ওইটার সাথে কোনো একটা অন্য কিছু পণ্য, ফ্রি দিলাম। পণ্য, অন্য কিছু পণ্য ফ্রি। অন্য পণ্য ফ্রি। আচ্ছা, তোমরা যদি কখনো সময় পাও তাহলে দেখবা যে তোমার সার্কিট হাউস আছে না, ওই যে রানার প্লাজা, হ্যাঁ স্যার। জি। হ্যাঁ। ওখানে সার্কিট হাউসে যে প্রাচীরটা আছে, ওয়ালটা আছে, তার সাইডে অনেক হকার বসে, এবং স্কুলের যে গেটটা আছে তার সামনেই বসে মেইনলি। ওইখানে তোমরা দেখবা যে সাপের খেলা দেখায় অনেকে, এবং
এবং সাপের খেলা দেখায় তোমার ছোট ছোট আটার ওটা আমরা কি বলবো গুলি বিক্রি করে, যেটাতে কিছুই নাই, শুধুমাত্র তার কথার মাধ্যমে মানুষকে এমন ভাবে কনভিন্স করে যে সে ওইটা টাকা দিয়ে কিনতে বাধ্য হয়ে যায়। মানে এমন ভাবে তাকে মার্কেটিং যে আমি এটা দরবেশ বাবার থেকে পাইছি, এটা খাইলে ব্যথা সেরে যায়, এটা খাইলে আর কোনো ব্যথা থাকে না। এবং তারা যে ব্যথার ওষুধ মানে ব্যথার ওষুধ হিসেবে ওইটা দেয় সেটা আসলে আমরা অনেকেই কারো কাছে শেয়ার করতে পারি না, সেই কারণে আমরা কিনে নিয়ে যাই কিন্তু কাজ না করলেও কাউকে বলতে পারি না। এটাও কিন্তু এক ধরনের মার্কেটিং স্ট্র্যাটেজি। এইগুলো বিষয় ওভারঅল নিয়ে আমাদের ব্যবসায়ী উদ্যোগটা, কারণ ব্যবসায়ী উদ্যোগটা কিন্তু বলাই হয়েছে যে আমি ব্যবসায় উদ্যোগ নিতে চাচ্ছি। তুমি যখন কোনো কিছু করতে চাও সর্বপ্রথম তোমার করতে হবে উদ্যোগ গ্রহণ। উদ্যোগ একটা কথা বাবা, যে কোনো কিছু কোনো কাজ করা, পরিকল্পনা গ্রহণ করা সেই কাজ করার অর্ধেক করার সমান। মানে তুমি পরিকল্পনা করে ফেলছো, ওই কাজটা তোমার অর্ধেক হয়ে গেছে, আর বাকি অর্ধেক তোমার কি করতে হবে, ওখানে শারীরিকভাবে যেটা করতে চাচ্ছ সেটা তোমার করতে হবে। কিন্তু প্রথম অর্ধেকটা তোমার হবে পরিকল্পনা গ্রহণ করা। তুমি যখন অ্যাসাইনমেন্টটা জমা দিবা, তোমার প্রথমে আগে কি করতে হবে, তোমার পরিকল্পনা করতে হবে যে আমি সকাল 10টায় স্কুলে যাব। এই যে তুমি এটা পরিকল্পনা করছো, তাহলে কিন্তু সকাল 10টা না হলেও সকাল 10:30টায় তুমি কিন্তু স্কুলে পৌঁছে যাবা। পরিকল্পনা গ্রহণ করতে হবে। কথা কি আমার বোঝা যাচ্ছে নাকি ঝামেলা লাগতেছে? না স্যার, বুঝতে পারতেছি। আচ্ছা, এখানে প্রথমত দেখো একটা জিনিস, খুব মজার জিনিস আছে। দেখো ব্যবসায় এই যে ব্যবসা আওতা বা প্রকারভেদ, শিল্প, বাণিজ্য, প্রত্যক্ষ সেবা আছে না? জি স্যার। জি। শিল্প জিনিসটা কি, এইগুলো একটু বইয়ের ভাষায় না পড়ে মানে জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করবা বা একটু মনে রাখার চেষ্টা করবা, তাতে হবে কি তোমার সৃজনশীল প্রশ্ন উত্তর করতে সুবিধা হবে। কারণ সৃজনশীল প্রশ্নের যে উদ্দীপকটা দেয়া থাকবে সেটা কিন্তু তুমি যদি বাণিজ্য বুঝে থাকো তাহলে তোমার ওই ওই অনুপাতে একটা গল্প সাজাবে। যেমন আমি বাণিজ্য মানে কি বলছি তোমাকে, পণ্যদ্রব্য উৎপাদন করে ভোক্তার কাছে পৌঁছানোর আগ পর্যন্ত যে কার্যক্রমটা থাকে সেটাকে আমরা বলি কি, বাণিজ্য। তাহলে উদ্দীপকে এরকম একটা গল্প থাকলো, মানে উদ্দীপকটা এইভাবে থাকলো যে জনাব করিম সাহেব তিনি একজন ব্যবসায়ী, তিনি কিছু জুতা উৎপাদন করবেন, স্যান্ডেল উৎপাদন করবেন, সেই জন্য তিনি স্যান্ডেলের কাঁচামাল সংগ্রহ করলেন। কাঁচামাল সংগ্রহ করে তিনি বিভিন্ন সাইজের বিভিন্ন আকারের স্যান্ডেল উৎপাদন করলেন এবং এই স্যান্ডেলগুলো তিনি শহরের নামি দামি দোকানগুলোতে সরবরাহ করার পরিকল্পনা গ্রহণ করলেন এবং পরিকল্পনা মাফিক তিনি নির্দিষ্ট একটা সময়ে তার নিজস্ব পরিবহনের মাধ্যমে স্যান্ডেলগুলো তার যে দোকান তিনি নির্বাচন করেছিলেন সেই দোকানে পৌঁছে দিলেন এবং দোকানি সেখান থেকে স্যান্ডেলগুলো ভোক্তার কাছে বিক্রয় করলেন। এটা একটা গল্প বললাম, তাই না? এখন তোমাকে যদি বলা হয় যে এখানে ব্যবসায়ের কোন বিষয়টি আলোকপাত হয়েছে, তাহলে আমরা কি বলবো, শিল্প, বাণিজ্য না প্রত্যক্ষ সেবা? বাণিজ্য। 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 কারণ দেখো বাণিজ্যতে কিন্তু কি কি আছে, পণ্য বিনিময় মানে ক্রয় আর বিক্রয়, তারপর আছে কি পরিবহন, গুদামজাতকরণ, ব্যাংকিং, বীমা, বিজ্ঞাপন। এই কয়টা বিষয়বস্তু কার ভেতরে অন্তর্ভুক্ত? বাণিজ্যের মধ্যে। বাণিজ্য। আচ্ছা, বাণিজ্যের ইংলিশটা কি বললাম? কমার্স। কমার্স। তাহলে তুমি কি কমার্সে পড়ো? এই যে দেখো এইগুলোর মধ্যে পড়ো তুমি? না না। স্যার, না স্যার, তাহলে কি আমরা ভুল বলি না সঠিক বলি? ভুল বলি স্যার। ভুল। ভুল বলি। তাহলে আমরা কিসে পড়ি? বিজনেস বিজনেস স্টাডিজ। স্টাডিজ। বিজনেস স্টাডিজ। আচ্ছা, এখন দেখো শিল্পটা কি। শিল্প আমরা কি বলি, যে একজন খুব ভালো গান গায়, আমরা বলি না তার মানে তার শিল্পকলা খুব ভালো, ছবি আঁকায়, তার শিল্পকর্ম খুব ভালো। তার মানে ছবি কিন্তু আঁকাতে হচ্ছে, গান কিন্তু গাইতে হচ্ছে। কেউ যদি ভালো ক্রিকেট খেলে সেক্ষেত্রে তোমার আচ্ছা, তো কেউ যদি ভালো ক্রিকেট খেলে সেক্ষেত্রে তার খেলাটা দেখাইতে হয়। এই সবগুলোতেই তোমার কি দেখা যাচ্ছে, একটা নতুন কিছু তৈরি করতে হচ্ছে না শিল্প করতে? জি স্যার।
রেসপন্স করো, না করলে কিন্তু ভালো লাগবে না। জি। জি। আচ্ছা জি। এখন শিল্পের মধ্যে দেখো প্রজনন শিল্প। তো প্রজনন শিল্পটা কি? প্রজনন শিল্প বলতে আমরা যেমন হাঁস মুরগি গরু ছাগল ভেড়া, এইগুলো হচ্ছে তোমার প্রজনন শিল্প। কারণ মুরগি মুরগি কিন্তু তোমার আমরা ডিম থেকে বাচ্চা ফুটাই, তার মানে তার একটা প্রজনন আছে। তার ডিম আগে না মুরগি আগে? এটা তো অনেক সহজ একটা উত্তর, তুমি যেটাকে আগে মনে করবা সেটাই আগে। এটাতে তোমার হচ্ছে একটা ইয়ে দেয়া আছে, মানে তোমার স্বাধীনতা দেয়া আছে, এখানে তুমি অ্যান্সারটা ইচ্ছা মতো দিতে পারবা। আচ্ছা, তারপর আসি কি নিষ্কাশন শিল্প। নিষ্কাশন শিল্প বলতে আমরা কি বুঝি? কোন ধারণা? নো স্যার। আচ্ছা, নিষ্কাশন শিল্প বলতে আমরা বুঝি হচ্ছে তোমার তোমরা যখন এর থেকে সমুদ্র থেকে মাছ তোলা, জানো তো, মানে সমুদ্র থেকে কিন্তু অনেক মূল্যবান জিনিস তোমার কি করা হয়, উত্তোলন করা হয়। পুকুরে মাছ চাষ এটা প্রজনন শিল্প, কিন্তু সমুদ্র থেকে মাছ আহরণ এটা কিন্তু তোমার আবার নিষ্কাশন শিল্প। পুকুরে মাছ চাষ যখন তুমি করতেছো তখন তুমি নিজে ওটা মাছ ছাড়ো, মাছকে খাওয়াও, তারপরে সেখান থেকে তোমার ডেভেলপ হয়। কিন্তু সমুদ্রে কিন্তু তুমি কিছুই করো না, ওটা প্রাকৃতিক ভাবেই হয়। তো আমরা যেগুলো প্রাকৃতিক ভাবে পাই সেইগুলোকে আমরা বলবো হচ্ছে নিষ্কাশন শিল্প। নির্মাণ শিল্প মানে প্রাকৃতিক সম্পদ গুলাই নিষ্কাশন শিল্প, হ্যাঁ, মানে প্রাকৃতিক যে সম্পদগুলো পাওয়া যায়। এই যে এখানে তোমার প্রাকৃতিক ভাবে আমরা যেটা পাচ্ছি খনিজ, সেটাকে আমরা বলবো হচ্ছে নিষ্কাশন। নির্মাণ শিল্প ওই যে বললাম বাড়িঘর সেতু এইগুলো নিজেরা মানুষেরা তৈরি করতেছে, এইগুলো হচ্ছে নির্মাণ শিল্প। উৎপাদন শিল্প হচ্ছে তোমার তুমি এই যে আমি স্যান্ডেল বললাম, কলম বললাম, খাতা বললাম, পেন্সিল বললাম, এইগুলো যখন উৎপাদন করা হয় তখন সেটাকে আমরা বলবো আমার উৎপাদন। আর সেবা শিল্পটা কি? এই যে স্কুলে তুমি পড়াশোনা করতেছো এটাই একটা সেবা শিল্প। তারপরে তোমার হাসপাতালে যে আমরা সেবা নেই, চিকিৎসা নেই, এটাও সেবা শিল্প। উকিল, উকিল যে তোমাকে আইনি সেবা দেয় এটাও সেবা শিল্প। যেমন ধরো তোমার স্কুলের কোনো টিচার যদি তোমাকে না পড়ায়, সে যদি অন্য কোনো প্রফেশনে যায়, বিশ তাহলে সে কি জীবন চালাতে বিশ পারবে না? বিশ অবশ্যই পারবে। কিন্তু টিচিং প্রফেশনে আসার ফলে কি হচ্ছে, তার মাধ্যমে অনেকেই অনেক কিছু জানতে পারতেছে, যেটা একজন টিচার না থাকলে তোমরা শিখতে পারতো না। এই জন্য এটাকে আমরা বলি হচ্ছে সেবা শিল্প। যদিও এটার সাথে টাকার সম্পর্ক আছে, কিন্তু তারপরেও এটা সেবা শিল্প। তুমি মেডিকেলের সেবা নিয়েও কিন্তু টাকা দাও। তো মেডিকেলের যারা ডাক্তার তারা যদি বলতো আমরা অন্য প্রফেশনে, আমরা ডাক্তারি পেশা করব না, তাহলে কিন্তু আমরা সেবা পেতাম না। তো সেহেতু আমরা যখন সেবা পাচ্ছি এবং সেটার কিছু টাকা দিতে হচ্ছে, তারপরেও এটা সেবা শিল্প। এখানে একটা ছক আছে, এখানে পারলে একটু দিও কি কি নার্সারি এই যে প্রজনন শিল্প কি কি হতে পারে। করছি স্যার, আহ করা আছে। ধন্যবাদ। এই যে এই ছকটা একটু মনে রাখো, এইখান থেকে তোমার সৃজনশীলের প্রশ্ন হওয়ার মতো একটা ছক এটা। সত্যগত উপযোগ কি, স্থানগত কি, সময়গত, অর্থগত, যুক্তিগত, তথ্যগত। এই তথ্যগতটাকে আমরা বলবো হচ্ছে বিজ্ঞাপন, নৈমিত থেকে আসে যে তথ্যগত উপযোগ সৃষ্টি করে কে, কিংবা জ্ঞানগত প্রতিবন্ধকতা দূর করে কে, সেটাই উত্তরে কি হবে? বিজ্ঞাপন। তারপরে ঝুঁকিগত প্রতিবন্ধকতা দূর করে কে? বীমা। অর্থগত প্রতিবন্ধকতা দূর করে ব্যাংকিং বা ব্যাংক। সময়গত উপযোগ সৃষ্টি করে গুদামজাতকরণ। এটা একটু আমাকে কামরুল বলো তো, গুদামজাতকরণ কিভাবে সময়গত উপযোগ সৃষ্টি করে? স্যার ওটা সময় মতো আর কি ইয়া করা যায়। বুঝায় বলো, বুঝিনি। মানে স্যার আমরা গুদামে হচ্ছে যে কোনো পণ্য রাখলাম, সেখান থেকে আমরা ওটা বাজারে বিক্রি করলাম। আচ্ছা ঠিক আছে, আর একটু ভালো করে বলি, তোমারটাও গেছে, কাছাকাছি গেছে, ভালো হয়েছে। তো গুদামজাতকরণ আমরা সময়গত উপযোগ সৃষ্টি করি এইভাবে যে আমাদের দেশে দেখবা আলুর চাষটা কিন্তু শীতকালে হয়, তাই না? জি স্যার। এবং জি স্যার। সেই আলুটা কিন্তু আমরা কোল্ড স্টোরে স্টোর করে রাখি এবং সারা বছর ব্যাপী সেটা আমরা খাচ্ছি। তো এটাকে আমরা সেই জন্য আমরা বলি যে শীতকালের যে সবজিটা সেইটা আমরা সারা বছর পাচ্ছি। তার মানে সময়গত উপযোগ সৃষ্টি হচ্ছে যে আমার
এই নভেম্বর ডিসেম্বরে যে উৎপাদনটা সেটা আমি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল সারা বছর ব্যাপী খাচ্ছি। তার মানে আমার একটা সময়গত উপযোগ সৃষ্টি হয়েছে। পরিবহনটা আমরা স্থানগত উপযোগ সৃষ্টি করা বলি। তো পরিবহন কেন স্থানগত উপযোগ সৃষ্টি করা? কারণ হচ্ছে তোমার আমরা যে চায়নার যে টিভিটা ব্যবহার করি, চায়নার বিভিন্ন প্রোডাক্ট ব্যবহার করি, এটা কিন্তু তোমার পরিবহন আছে বিধায় আমরা পাচ্ছি, না হলে কিন্তু পেতাম না। এবং সত্যগত উপযোগী সৃষ্টিকে আমরা বলি হচ্ছে ক্রয় বিক্রয়। কারণ ক্রয় করলে তুমি যদি কোনো কিছু ক্রয় করো, যে যার থেকে ক্রয় করলা সে কিন্তু সত্য ত্যাগ করে তোমাকে ওই জিনিসটা দিয়ে দেয়। তো সেহেতু আমরা এটাকে বলবো হচ্ছে সত্যগত উপযোগ সৃষ্টি করা। এখানে কিছু পরিবেশ আছে, এগুলো নৈবিত্তিকের জন্য খুবই ইম্পর্টেন্ট, ঝামেলা হয়ে যায়। রাজনৈতিকের মধ্যে সামাজিক অনেক সময় দেখবা যে মিসিং হয়ে যায় তোমাদের, এই জিনিসটা একটু মনে রাখবা। তারপরে তোমার এই যে দেখো সামাজিকের কিছু জাতি, সরকার, তারপরে আন্তর্জাতিক সম্পর্ক, মানব সম্পদ, এইগুলো একটু মিসিং হয়ে যায়। অর্থনৈতিক পরিবেশ যেটা আছে, সেই অর্থনীতিকের সাথে আইনগত পরিবেশের একটা ঝামেলা হয়ে যায়। সেই কারণে একটু এইগুলা একটু মনে রাখার চেষ্টা করবা, কারণ এটা নৈবিত্তিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের যে অর্ধবার্ষিক পরীক্ষা হয়েছিল সেখানে উদ্যোগে কেমন, তোমাদের তো মনে হয় রেজাল্ট দিছে তাই না? হ্যাঁ স্যার। আচ্ছা, এই রীতি নাকি, তোমার রোল কত? স্যার 48। 48। আচ্ছা, তোমার মনে হয় রেজাল্টটাতে ফিনান্সে ফেল আসছে সম্ভবত। রেজাল্ট কি দেখছো তুমি? স্যার দেখছি, সব তো ঠিকই আছে। ফেল নাই? না গুগল ক্লাসরুমে আছে। গুগল ক্লাসরুমে যে রেজাল্ট শিটটা দেয়া আছে সেখানে কি তোমার পাস আসছে? না সেটা দেখিনি, আব্বু যা দেখে আসছে। আচ্ছা আচ্ছা, ওখানে যেটা রেজাল্টটা দেয়া আছে সেইখানে তোমার ফিনান্সে মানে নাম্বারটা ইনপুট করা হয় নাই। তো তুমি সম্ভবত নৈবিত্তিকে পাইছো 23, আর সৃজনশীলে পাইছো সম্ভবত 47 সামথিং এরকম কিছু একটা। তো ওই নাম্বারটা ইনপুট করা হয়নি তোমার। আর হচ্ছে 118 রোল, এই 118 রোলও কি মর্নিং শিফটের নাকি? জানি না স্যার। আচ্ছা, জানো না। আহ, তোমাদের ক্লাস কতক্ষণ হয়? 15 স্যার মিনিট। 15 পর্যন্ত। কিন্তু স্যার আর্টস এরা অনেকক্ষণ ধরে ক্লাস করে স্যার, 25-30 পর্যন্ত ক্লাস করে আর্টস এরা। হ্যাঁ আমিও দেখছি। কালকে দেখলাম। আচ্ছা, তোমাদের তো তাহলে ব্যাপক সুযোগ, আর্টস কমার্স সায়েন্স সবকিছু করতে পারবা, মানে অনলাইনে হয়ে। স্যার একটু আপনার সময় একটু বেশি করেন। না, আমার তো সমস্যা নাই, এখন পড়াই যায়। কিন্তু আমি আসলে বুঝতেছি না যে তোমাদের আসলে কাজে আসবে কোন অধ্যায়। এটা তো মানে পুরো বইটা থিওরি বই, তো এই জন্য একটু মানে ঝামেলা, বোরিং লাগে। হ্যাঁ স্যার। ম্যাথ ফিনান্স ক্লাস কবে আছে? ফিনান্সটা আসলে ওই তোমার Finance। অ্যাসাইনমেন্টে দেয়নি, তো রুটিনেও দিচ্ছে না। সরকার কেন জানি অবহেলা করলো, বুঝলাম না। ফিনান্স স্যার মনে হয় ফিনান্স মনে হয় পরীক্ষা দেওয়া লাগবে না, অ্যাসাইনমেন্টটা। স্যার বড় বড় জায়গায় তো ফিনান্সেরই দাম বেশি, তাহলে ফিনান্সেরই দাম না এখানে? মানে বেশি দাম তো সেজন্য বুঝতে পারতেছে না, সেজন্য কম দামে স্যার নিচ্ছে। স্যার ব্যবসা উদ্যোগে স্যার অ্যাসাইনমেন্ট তৈরি করতে দিল, আর ফিনান্সে দিল না অ্যাসাইনমেন্ট তৈরি করতে। হ্যাঁ, দিল দেখা না, যাক। তো আবার সেকেন্ড সপ্তাহে তোমার উদ্যোগ হারায় গেছে, মানে এখন আবার উদ্যোগ নাই, হিসাব বিজ্ঞান শুধু দিছে। তো কালকে আমার মানে হ্যাঁ স্যার বললো যে সেকেন্ড মানে তোমার দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট অনুযায়ী ক্লাস নিতে, কিন্তু আমি কালকে তো দেখলাম যে কোনো অ্যাসাইনমেন্ট দেয়নি। সেহেতু আমি আসলে কি পড়াবো, মানে কোনটা পড়াবো সেটা আসলে ঠিক ছিল না। তো তোমাদের তৃতীয় অধ্যায়টা মনে হয় করানো হয়নি তাই না? জি স্যার, তৃতীয় অধ্যায় করানো হয়নি। তৃতীয় অধ্যায়টা খুবই ইম্পর্টেন্ট একটা অধ্যায় তোমাদের জন্য, কারণ কমার্সের বাস্তবতায় বলি, বাস্তবতা হচ্ছে কমার্স থেকে খুব ভালো পড়াশোনা না করলে চাকরি পাওয়া সম্ভব না। তো এই কারণে একজন ডাক্তার তোমার ডাক্তার হয়ে রুগী দেখে, ইঞ্জিনিয়ার হয়ে বাড়ি ঘর বানায়। সমস্যা হচ্ছে একজন ব্যবসায় শিক্ষার শাখা ব্যবসা করলে সমস্যা, তাকে চাকরি করতে হয়। তো এই জন্য আমাদের দেশের মানে ব্যবসায় শিক্ষা শাখায় যারা পড়ে তাদের এই জন্য একটু সমস্যা। কারণ তুমি ব্যবসায় পড়তেছো, তোমার ব্যবসায় তো করা উচিত হিসাব অনুযায়ী, কিন্তু আমরা সেটা না করে আমরা হচ্ছে চাকরি খুঁজি।
এবং এই যে ব্যবসা যে করব সেইটার জন্য আসলে এই তৃতীয় অধ্যায়টা তোমার খুব গুরুত্বপূর্ণ, আত্মকর্মসংস্থান। তো আত্মকর্মসংস্থানটাকে আমরা বলি সেলফ এমপ্লয়মেন্ট। তো বর্তমানে চাকরির যে বাজারটা তোমার এই করোনার কারণে আমাদের মানে সময়ে প্রায় 30 লক্ষ বেকার যুবক এখনো মানে চাকরি পায়নি, 30 লক্ষ। তো সেই 30 লক্ষ বেকার যুবকের সাথে এই করোনার সময়ে আরো প্রায় 7, 8, 10 লক্ষ নতুন করে যুক্ত হবে। তাহলে আমরা কি সহজেই চাকরি পাওয়া কি সম্ভব? এবং 30 লক্ষই কিন্তু চাকরির জন্য চেষ্টা করতেছে। যে তাদের এই 30 লক্ষের মধ্যে 30 লক্ষের মধ্যে কিন্তু সরকারি চাকরির জন্য বরাদ্দ 3%। তার মানে 100টা চাকরির ক্ষেত্রে 3টা চাকরি হবে সরকারি এবং 97% চাকরি হবে বেসরকারি। বেসরকারি। তার মানে সরকারি চাকরি পাওয়া কি খুব সহজ না কঠিন? কঠিন। কঠিন। খুবই কঠিন। এবং এখন যেটা সমস্যা হয়েছে, আগের সময় দেখা যাইতো, মানে আমি আমার কমার্সের হিসেবে বলি, কমার্সের সবচেয়ে ব্যাংকের সবচেয়ে ছোট পোস্ট হচ্ছে তোমার ক্যাশ অফিসার বলে, ক্যাশে যারা চাকরি করে, যারা টাকা গণে না ব্যাংকে যায় দেখবা। তো এই ক্যাশে যারা চাকরি আগে করত, তারা দেখা যাইতো যে বিভিন্ন যেগুলোর র্যাঙ্কিং, যে ভার্সিটিগুলো র্যাঙ্কিং একটু নিচের দিকে, তারা ওখানে চাকরিটা করতো, অ্যাপ্লাই করতো। কিন্তু বর্তমানে চাকরির বাজার এত খারাপ হওয়াতে ওইগুলো পোস্টে এখন দেখা যায় ঢাকা ভার্সিটি, রাজশাহী ভার্সিটি, নামকরা ভার্সিটির স্টুডেন্টরা অ্যাপ্লাই করে। ফলে যারা একটু তোমার ছোট র্যাঙ্কের, মানে একটু যে কলেজগুলো একটু তোমার ভ্যালু কম, সেই শিক্ষার্থীরা, এই বাস্তবতায় আমাদের কি চাকরির পেছনে খুব দৌড়ানো উচিত, না আমাদের এই আত্মকর্মসংস্থানের দিকে একটু নজর দেওয়া উচিত? আত্মকর্মসংস্থানের দিকে। আত্মকর্মসংস্থানের দিকে নজর দেওয়া উচিত। এবং তোমরা যারা মানে মেয়ে আছো, তারা যারা কমার্স নিছো, এদের জন্য কিন্তু এই কমার্স পড়াশোনা করে চাকরি করা আরো বেশি চ্যালেঞ্জিং। কারণ তুমি ধরো মার্কেটিং এ পড়ছো, মার্কেটিং পড়ে তোমাকে বললো যে আপনি মার্কেট যাচাই করে আসেন, জরিপ করে আসেন। কারণ মার্কেটিং এ পড়লে তোমার নতুন নতুন স্ট্র্যাটেজি দিতে হবে, যে একটা প্রোডাক্ট তুমি সেল করবা, সেই সেল করার জন্য তোমার কি কি নতুন নতুন আইডিয়া আছে সেইগুলো তোমাকে শেয়ার করতে হবে। তো সেই জন্য তোমার বাজারটা জরিপ করতে হবে। একটা মেয়ের কিন্তু এটা কিন্তু অনেক কঠিন একটা কাজ। অনেক সময় আমরা দেখি আমাদের অনেক মানে মেয়ে ফ্রেন্ড আছে, তারা কি করছে, ইঞ্জিনিয়ারিং এ পড়ছে হচ্ছে তোমার টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এ পড়ে তার কাজ হচ্ছে টাওয়ার ঠিক করা। একটা মেয়ে কি তোমার টাওয়ারে উঠতে পারবে টাওয়ার ঠিক করার জন্য? এটা খুব খারাপ হয়েছে। তো আমাদের কি কনসেপ্ট কাজ করে, ইঞ্জিনিয়ার হব। ইঞ্জিনিয়ার হতে যায় যে আমার জন্য কোন সাবজেক্টটা চুজ নেব সেটা কিন্তু আমরা ভাবি না। শুধু ইঞ্জিনিয়ার হচ্ছে, নামের আগে ইঞ্জিনিয়ার লাগাচ্ছি, কিন্তু সেটা আসলে কি প্রোডাক্টিভ কিনা সেটা আমরা দেখি না। এই জন্য কিন্তু তোমার সমস্যাটা হয়ে যায়। তো সেই কারণে তুমি যখন ব্যবসা শিক্ষা শাখায় পড়বা, তখন তোমার ধরেই নিতে হবে যে তুমি চাকরির বাজারে খুব খারাপ একটা অবস্থায় আছো। এই কারণে তোমার আগে থেকে চেষ্টা করতে হবে যে কিভাবে তুমি আত্মকর্মসংস্থানের দিকে ধাবিত হবা। যেহেতু এখন তোমরা ছোট আছো, এখন তোমাদের এতটা প্রেশার নেওয়ার কিছু নাই। তবে জিনিসগুলো তোমার মাথার ভিতরে গেঁথে রাখতে হবে, কারণ আজকের দিনে যে সমস্যাটা চাকরির, আজ থেকে 10 বছর আগে, 10 বছর পরে সেইটা আরো বেশি প্রকট হবে। এটাই স্বাভাবিক, জনসংখ্যা বাড়তেছে, সেই হিসেবে চাকরির ক্ষেত্র বাড়তেছে না। তো সেই কারণে আমাদের একটু কনসার্ন থাকতে হবে এইসব বিষয়ে, যে কিভাবে আত্মকর্মসংস্থানের দিকে আগানো যায়। যেমন আমরা ফেসবুকে অনেক সময় নষ্ট করি না? জি। করি। তো তোমরা যদি অনলাইনেই কাজ করো, তো অনলাইনে কিন্তু আমরা অনেক কাজ করতে পারি। আমরা গ্রাফিক্স ডিজাইন শিখতে পারি, আমরা প্রোগ্রামিং শিখতে পারি। এগুলো শেখার জন্য একেবারে আহামরি আমার সায়েন্সে পড়তে হবে, আমাকে একবার ইঞ্জিনিয়ার হতে হবে, এরকম কিছুই না। কিন্তু তুমি যদি গ্রাফিক্সে পড়াশোনা করো, এটাও কিন্তু আত্মকর্মসংস্থান। গ্রাফিক্স নিয়ে একটু কাজ করো। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এই গ্রাফিক্স এর উপর তোমার কাজ দেয়। গ্রাফিক্সটা কি জিনিস? ওই যে দেখো আমার পিছনে একটা ক্যালেন্ডার ঝুলতেছে, দেখছো? জি স্যার। এই যে ক্যালেন্ডারের যে ডিজাইনটা, এই ডিজাইনটা তোমার বিভিন্ন বাইরের দেশের লোকজন তোমাকে বলবে আমাকে একটা ক্যালেন্ডার তৈরি করে দাও। তুমি তোমার ক্রিয়েটিভিটি দিয়ে তুমি একটা ক্যালেন্ডার তৈরি করে দিলা। এখন এটা যদি তার পছন্দ হয়, তারা সেক্ষেত্রে ডলার দিয়ে ওই জিনিসটা তোমার থেকে কিনে নিবে।
এবং এই একই জিনিস তুমি বিভিন্ন বায়ারের কাছে যারা কিনে নেয় তাদের কাছে বিক্রি করতে পারবা যদি তোমার সেটা ভালো হয়। এবং ভালো কিভাবে হবে? তুমি যদি এই কাজটা ভালো মতে পারো, তাহলে তুমি যে রাত মানে ফেসবুকে যে সময়টা দিচ্ছ সেইটা যদি তুমি অনলাইনেই দাও, কিন্তু সেইটা যদি একটু প্রপার ওয়েতে দাও, ভালো জায়গায় দাও, তাহলে কিন্তু সেখান থেকে আমরা কিন্তু টাকা ইনকাম করতে পারি সহজেই। তো এইগুলো তোমার কিন্তু আত্মকর্মসংস্থানের মধ্যেই পড়ে। আত্মকর্মসংস্থানের সংজ্ঞাটাই হচ্ছে তুমি নিজে ও অন্যের কর্মসংস্থান সৃষ্টি করবা, সেটাকে বলবো আমরা আত্মকর্মসংস্থান। তোমার নিজের ও অন্যের কর্মসংস্থান সৃষ্টি করাকেই আমরা বলি আত্মকর্মসংস্থান। বুঝতে পারছো? জি জি স্যার। স্যার। আচ্ছা, যাই হোক, এখন আমার পরিচয় দিই। সেটা হচ্ছে যে আমার নাম হচ্ছে মিজানুর রহমান সৌরভ। সৌরভ নামে কেউ চিনে না, মিজানুর রহমান। আর হচ্ছে তোমার আমি ফিনান্সের টিচার কলেজের আপাতত। এখন তোমাদের এই করোনার কারণে এখন ভ্যারাইটি ক্লাস নেওয়া লাগতেছে, কখন কোন ক্লাস নেওয়া লাগতেছে আমি নিজেও জানি না। এখন আপাতত তোমাদের উদ্যোগ নিব। আমি ফিনান্সে থেকেই পড়াশোনা করছি, অনার্স মাস্টার সব ফিনান্স থেকে। তোমার এই যে নতুন যারা আছো তারা একটু হয়তো বা মর্নিং শিফটে যারা আছো তারা হয়তো বা দেখোনি বা চেনো না, আমি মেইনলি ডে শিফটে ছিলাম, আসি আর কি ডে শিফটে। তো তোমাদের এই যে আজ থেকে কত তারিখ পর্যন্ত রুটিন দেওয়া আছে জানি? 16। 16 তারিখে। প্রতিদিনই মনে হয় এই টাইমে ব্যবসায়ী উদ্যোগটা দেয়া আছে, তাই না? হ্যাঁ স্যার। আচ্ছা, তো আমি তোমাদের যেটা করব সেটা হচ্ছে এই অধ্যায়টা, তৃতীয় অধ্যায়টা আমি তোমাদের শেষ করব। শেষ করার পরে গুগল ফর্মে একটা তোমাদের আমি পরীক্ষা নিব। গুগল ফর্মে কি পরীক্ষা দিছো কখনো অনলাইনে? গুগল না স্যার। গুগল ক্লাসরুমে নৈমিত্তিক একটা পরীক্ষা নেওয়া যায়। তো সেইটা আমি নিব তোমাদের ইনশাল্লাহ, যদি আর কি এই কয়েকদিনে আমি এই অধ্যায়টা শেষ করবো। এবং তোমাদের যদি কোনো পরামর্শ থাকে, মানে তোমরা যদি মনে করো যে স্যার আমাকে এইভাবে পড়ালে একটু পড়াটা মনে হয় খুব ভালো হয়, তাহলে অবশ্যই তোমরা সামনের দিন আমাকে জানাবা যে স্যার এইভাবে একটু পড়াটা আগান। কারণ আমি আমার মতো আগালে হবে না, যেহেতু তোমাদের জন্য দরকার, তোমরা যেভাবে চাচ্ছ সেইভাবে আমি আগালে মনে হয় তোমাদের জন্য বেনিফিটেড হবে তোমরা। তা আমি একবারে শুধু বলে যাব তোমরা কোনো আউটপুট দিবা না, এটা হবে না। তোমরা যেভাবে চাচ্ছ সেটা আমাকে একটু বলবা যে স্যার এইভাবে এই অধ্যায়টা করান, এই জিনিস পড়ান, এত বেশি কথার দরকার নাই, আপনি শুধু এটা পড়াবেন ওইটা পড়াবেন, এইভাবে আমাকে একটু ক্লিয়ার করবা যে আমরা এইভাবে চাচ্ছি। আশা করতেছি একটু তো বুঝতে পারছো, মানে যত যেটা বা এতক্ষণ যা পক পক করলাম আর কি। জি স্যার। আচ্ছা, জি স্যার। তোমরা একটু চেষ্টা করো তোমাদের যারা ফ্রেন্ড আছে তাদের একটু ইনভলভ করার জন্য। বেশি জন হইলে একটু ভালো হয় আর কি, কম হইলে একটু কেমন জানি লাগে, ফাঁকা ফাঁকা লাগে। আজকেই কম, অন্যদিন কয়েকদিন তো হয়েছিল, অনেকেই ছিল। না, সেই দিন তো খালি 2 জন ছিল। যাই হোক, সমস্যা নাই, আমরা ইনশাল্লাহ ক্লাসগুলো মজা নিয়েই করব একটু, একবারে বোরিং কিছু না, সবকিছুই হবে। এখন অনলাইনেই তো সব, এখন সামনাসামনি তো কথা বলা যাচ্ছে না, তবে সামনাসামনি ইনশাল্লাহ জানুয়ারি হবে কিনা জানি না। তবে মানে পরের বছরে ইনশাল্লাহ এক সময় তোমাদের সাথে সরাসরি ক্লাস নেওয়া যাবে ইনশাল্লাহ। তো ঠিক আছে, তোমরা ভালো থাকো। এবং যেটা বারবার সবাই বলে, স্বাস্থ্যবিধি মানবা, বাইরে যখন যাবা তখন অ্যাটলিস্ট মাস্কটা ইউজ করবা। ছেলেরা বিশেষ করে, মেয়েরা তো বাসাতেই থাকো, ছেলেরা একটু বের হও। তো আর যাই করো, অন্তত মাস্কটা একটু তোমরা ব্যবহার করো। যেহেতু শীতকাল পড়ে গেছে, ঠান্ডা জনিত সমস্যাগুলো এখন হবেই। ঠান্ডা জনিত কোনো সমস্যা হলে যে সেটা করোনা, আসলে ব্যাপারটা তাও না। তো তোমরা একটু সচেতন থাকবা, বাড়ির যারা আছে তাদের। আমাদের ফ্যামিলির উপর দিয়ে তো ঝড় যাচ্ছে স্যার। কেন, কেউ এফেক্টেড হয়েছে নাকি? হ্যাঁ, অনেকেই। আহ, সমস্যা নাই। এখন যেটা তো মানে খুশির সংবাদ সেটা হচ্ছে যে বেশিরভাগই সুস্থ হয়ে যাচ্ছে। তো সেই কারণে একেবারে মানে শারীরিক মানসিকভাবে ভেঙে পড়া যাবে না, মানসিকভাবে ঠিক থাকতে হবে এবং ভাবতে হবে যে ঠিক হয়ে যাবে। তবে আমাদের একটু সচেতন থাকতে হবে। সচেতন বলতে আমরা বাইরে যখন অ্যাটলিস্ট যাব তখন মাস্কটা ইউজ করব, এতটুকু। আর বাকি যা করার দরকার সেটা না করলেও ক্ষতি হবে না, তবে মাস্কটা তোমরা একটু ব্যবহার করবে। জি স্যার। ঠিক আছে, তাহলে ভালো থাকিও। আর কালকে আবার ইনশাল্লাহ দেখা হবে। আচ্ছা স্যার। ওকে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার।